অনেকেই রাজ্য রাজনীতির নানান ধরনের উত্থান পতন ইত্যাদি নিয়ে খুব ইন্টারেস্টিং নানান ধরনের চর্চায় মত্ত আছেন। এখন রাজনীতি ইটসেলফ একটা খুব অনিশ্চয়তার একটি শিল্প বলা যায়। তার সেটাই সৌন্দর্য যে আগামীতে মুহূর্তে রাজনীতির কি রং কখন পাল্টে যায় সেটা অনেক সময় বলা যায় না, এবং সেটাই সামগ্রিকভাবে গণতন্ত্রকে গতি দিয়ে রাখে সুস্থ গণতান্ত্রিক পরিবেশে। কিন্তু এই সমস্ত কিছু খাটে কোথায়? যখন সেটা সুস্থ গণতন্ত্র থাকে। পশ্চিমবঙ্গে সুধী দর্শকবৃন্দ, সুস্থ গণতন্ত্র কি ছিল? যেখানে গণতন্ত্র বা রাজনীতির যে ওই বলা হয় সম্ভাবনার শিল্প, সেই সুন্দর কথাবার্তাগুলো খাটত। রাজনীতির চেনা সৌজন্য সভ্যতা সে সমস্তগুলো ছিল কি গত 15 বছর, তার আগের 34 বছর, তার আগের 30-32 বছর? এসবগুলো কি আমাদের পশ্চিমবঙ্গের মানুষজন অভ্যস্ত ছিল? মাঝে মধ্যে ক্ষণেক ক্ষণেক কোনো কিছু ব্যতিক্রমী ব্যক্তিত্ব হয়তো তার নিদর্শন তৈরি করেছেন, মানছি, কিন্তু সামগ্রিকভাবে সব কিছুকে ছাড়িয়ে চলে গেছিল এই গত 15 বছরের। সেটা আর গণতন্ত্র নয়, সেটা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্র এবং এক স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর খেয়াল খুশির রাজত্ব। সত্যিই কি খেয়াল খুশির রাজত্ব? সেটা হয়তো নয় শুধু দর্শকবৃন্দ, এবং সেটা যে নয় সেটা আমরা প্রথম থেকে, এবং বোধহয় এই বাংলা যত সংবাদ মাধ্যম আছে তার মধ্যে লাগাতার এবং প্রথম যে এই কথাটা বারবার বলেছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটি ছিল সেটি শুধু স্বৈরাচারী সরকার ছিল না, উনি মোটেই ওনার খেয়াল খুশি মতো কাজ করতেন না, বা ওনার সাগরেদদের দিয়ে সেই কাজ করাতেন না। তার থেকেও আরেকজন বড় স্বৈরাচারী তৈরিতে তিনি শুধুমাত্র লিপ্ত ছিলেন। শুধু তাই নয়, এদের আছে অনেক বিদেশি বস, এদের সেই বিদেশি বসেদের কথা মতো চলতে হতো। কাজে এখান থেকে একটি দেশদ্রোহী দেশ বিরোধী সরকার চলছিল। এখন খেয়াল করে দেখুন শুধু দর্শকবৃন্দ, আজকে এই যে বিজেপি শাসন ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে, পালাবদল হয়েছে কেন্দ্রে, এই পালাবদলের ফলে কেন্দ্র সরকারের ক্ষেত্রে দেশের সুরক্ষার ক্ষেত্রে যেমন অনেক স্বস্তি এসেছে, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে যেমন কেন্দ্রীয় প্রকল্পের সুফলের ক্ষেত্রে অনেক কি বলবো সহজ একটি রাস্তা তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের গতি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের সমীকরণ, যেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে একের পর এক ভাঙন, গোষ্ঠী তৈরি, সেগুলো নিয়ে আমরা বহুবার অনেক রকম আলোচনা করেছি, এই এপিসোডে নতুন করে নাই বা করলাম। কিন্তু এই সমস্তর পাশে একটি জিনিস আপনাদেরকে স্মরণ করাতে যাচ্ছি, যেটার জন্য এই এপিসোডটা, সেই এপিসোডটা কি বলবো আপনাদেরকে। বন্দে মাতারাম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। শুধু দর্শকবৃন্দ, একটি ভয়ঙ্কর স্বৈরাচারী সরকারের দেশ বিরোধী নীতি, সেই দেশ বিরোধী নীতির সমগ্র উপসর্গ এবং লক্ষণগুলো যখন পর্যালোচনা করছিলাম আমরা বা করি, সেখান থেকে উঠে আসে একটি আগ্রাসী মৌলবাদী চেহারা, যেটা শুধুমাত্র ওই বাংলাদেশ কেন্দ্রিক না থেকে পাকিস্তানি এবং অন্যান্য আরো বিদেশি বিভিন্ন রকম শক্তির সঙ্গে যোগ সাজসকে চিহ্নিত করে। এক তো বাংলাদেশি জামাতের সঙ্গে কি পরিমাণে যোগাযোগ থাকা সম্ভব, তার কারণ, তার দৃষ্টান্ত আমরা বারবার করে তুলে ধরেছি।
বাংলাদেশের নির্বাচনের পরে জামাতের একটি নির্দিষ্ট এলাকা জুড়ে, মানে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা জুড়ে মোট 71টা আসনের মধ্যে 68টা আসনে জয়লাভ শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে। এবং তারও একটি বিশেষ কনসেন্ট্রেশন যদি ধরা হয়, সেটা হচ্ছে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সীমান্তগুলির অঞ্চলে। মূলত একটি ভৌগোলিক পরিকাঠামো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি আমরা সব ভুলে গেলাম এই মাত্র 1-2 মাসের মধ্যে যে ওই পরিস্থিতিগুলো ছিল? এটা ভুলে গেলে কি চলবে? এইটা আমার আজকের বক্তব্য। ভৌগোলিক পরিকাঠামোর ক্ষেত্রে তো আসছি, কোথায় সেই মিলটা আছে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন দ্বারা ওই বিদেশি একটি জিহাদি এজেন্ডাকে সাকসেসফুল করবার, মদত দেওয়ার, লালন পালন করবার সরকার যেটি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত হচ্ছিল, তার সামগ্রিক সাপোর্টার্স, কর্মীবৃন্দ, যা কিছু যা যা ধরে নিতে পারেন, তাদের সামগ্রিক সেই নেটওয়ার্ক, এটা কি শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন দ্বারা উৎখাত করা সম্ভব হচ্ছিল? উত্তর হচ্ছে না, হচ্ছিল না। তার কারণ মিশে ছিল অসংখ্য ভুসি ভেজাল। কিসের মধ্যে? ভোটার তালিকার মধ্যে একটা বিপুল অংশ। এবং সেটা যে মিশে ছিল, এবং সেটাই ছিল তাদের একটা বড় রাজনৈতিক অস্ত্র, এটা কে অস্বীকার করতে পারে আজকে? আর কেনই অস্বীকার করব? যেখানে মৃত, ডিলিটেড, ডুপ্লিকেট, স্থানান্তরিত এই সমস্ত মিলেই দাঁড়িয়ে গেছিল প্রায় 58 থেকে 62 বা 63 হাজারের মতো কয়েকটি পর্যায়ে। পরবর্তীতে আবার ডিলিট হয়ে সেই সংখ্যাটা প্রায় কাছাকাছি আপনার 1 কোটি কাছাকাছি গিয়ে পৌঁছেছিল। 1 কোটি পার না হয়ে যাক, 1 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছলো। এখন অন্তত পরবর্তীকালে আপনি যদি ওই আন্ডার অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনাল এগুলোর অংশকে যদি আপনি বাদও দেন, তৎসত্ত্বেও তো একটা বিপুল অংশের মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত এই সমস্ত ভোটার বাদ পড়েছে। এটা কে অস্বীকার করতে পারবে? সেটা কত লক্ষ? এইটা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইটা ছিল ওর মধ্যে। পরবর্তী ডিলিটেড অংশটা, তার মধ্যেকার যে বাংলাদেশি অংশ, যে সমস্ত ওই ডিলিটেড ভোটার হয়েছে, তাদের নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, কেউ সেই প্রশ্নকে ফেস করবা, যারা কিনা এই সমস্ত সমালোচনা করেন, যারা ওই তৃণমূল কংগ্রেসের এখন আবার বন্ধু সাজবার চেষ্টা করছেন, তারা এই সমস্ত প্রশ্নগুলোকে আর ফেস করেন না, তোলেনই না এই সমস্ত প্রশ্ন। এবার আসুন পরবর্তী অংশটাতে। আপনাদেরকে বলেইছিলাম, বিদেশি ফান্ড, বিদেশি অস্ত্র এবং বিদেশি এজেন্ডা, এটাই ছিল ওদের কাজ। আর একটা বার যদি জিততে পারত, আর মাত্র একটা বার যদি জিততে পারত, তাহলে পশ্চিমবঙ্গের বুকে যে জেনোসাইড ঘটিয়ে দিত, হিন্দু জেনোসাইড ঘটিয়ে দিত, সেটা ওই অভিষেক ব্যানার্জির একটা মন্তব্যে প্রমাণিত, যেটার জন্য তাকে এবার কোর্ট ফেস করতে হচ্ছে। আর তিনি পালাচ্ছেন। এইবার মানুষ দেখতে পাচ্ছে তিনি ঝুঁকছেন, তিনি পিছু হচ্ছেন, তিনি মামলা তুলে নিতে বাধ্য হচ্ছেন আজকের ডেটে। এবং তিনি বিচারপতি দ্বারা ভর্ৎসিত হচ্ছেন, মহামান্য বিচারপতিদের দ্বারা হাইকোর্টে, যে সব কিছুর একটা কিন্তু সীমা আছে। আগামী বুধবার তাকে তার গলার স্যাম্পেল দিতেই হবে। আর ওই গলার স্যাম্পেল দিলে যে ঠিক কি হবে, হয়তো সেই দিনই তিনি গ্রেপ্তার হবেন না, কিন্তু তারপর কোন কেঁচো খুঁড়তে এবার কত কেউটে সাপ বেরিয়ে আসবে, তার অপেক্ষায় বাংলার মানুষ রয়েছে। এখন যে প্রসঙ্গটা বলছিলাম আপনাদের, শুধু দর্শকবৃন্দ, যদি ইলেকশন কমিশন SIR-টাকে না করত এবং সুপ্রিম কোর্ট
সেই এসআইআরটাকে হতে দিত না, মানে বন্ধ হয়ে যেত, তাহলে কি হতো? সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর হবেই হবে। এসআইআরটাকেই হতে দিচ্ছিল না কারা? শুধু দর্শক বৃন্দ, আপনারা ভুলে গেলেন এর মধ্যে, এদের উদ্দেশ্যের জায়গাগুলো ভুলে গেলেন এত সহজে। এবার আপনি বলবেন যে এই অবধি এসে আমি কার গুণগান গাইছি? আসুন এর পরের অংশটায় আসছি। তাহলে তারপরে যদি ওই এসআইআর এর পরেও যেখানে জুডিশিয়াল অফিসারদের পর্যন্ত উপরে আক্রমণ হয়েছে এবং একের পর এক বিডিও অফিসে এসআইআর কে ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছে, এগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। সব ভুল ত্রুটি ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সেটা ঠিক উল্টো ভাবে ঘটিয়েছেন হিন্দুদের ওপর বেছে বেছে, সেটাও মানুষ দেখেছে। আর এই সমস্ত দেখে যেটা হয়েছিল, আমি বারবার বলেছিলাম, একের পর এক সেম সাইড গোল করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেগুলো মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি করছে। একটি রাজনৈতিক দল, তার কোনো উন্নয়নমূলক বক্তব্য নেই, একদম সেই কোচবিহারে থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যতগুলো সভা যে করছে, মাত্র দুজনই ওদের সভা টভা করেছে, একের পর এক জনগণকে হুমকি দিয়ে যাচ্ছে যে ফিরে আসলে কাকে কিভাবে মারবে, কাকে গলায় পোস্টার ঝোলাবে, কোথায় শ্মশান ইলেকট্রিক চুল্লি বানাবে, কোথায় কিভাবে ডিজে বাজাবে, এই হচ্ছে ওদের নির্বাচন কর্মসূচি ছিল। এবার আসুন ভৌগোলিক জায়গা, কাশ্মীর। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ, এবং সেই জঙ্গি অনুপ্রবেশের একটি বিশেষ সুবিধার জায়গা ছিল হচ্ছে কাশ্মীরের একটি দুর্গম ভৌগোলিক পরিবেশ। পাহাড়ের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কিছু ভৌগোলিক অবস্থান যেগুলো দুর্গম, সেগুলোই ছিল ওই পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের মূল জায়গা বা ছিদ্র আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে। এবং তার ঠিক উল্টো উল্টো দিকে, তার সামনে সেই পাহাড়ের মাথায়, সেই পাহাড়ের গুহায় ছিল এই জঙ্গিদের লঞ্চিং প্যাড, যেখানে এসে তারপরে তারা ছড়িয়ে পড়তো সারা ভারতবর্ষে। এখন সেটা অনেকাংশে রোধ হয়েছে। পাকিস্তান তার বদমাইশি করে যাবে, আরো আরো ছিদ্র খোঁজার চেষ্টা করবে, এ তো সবাই জানে। আর ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা সেটাকে প্রতিহত করছে, করবে, এই নিয়ে কোনো ভুল নেই। অপারেশন সিন্দুর, তার আগে সার্জিক্যাল স্ট্রাইক, তাতে পাকিস্তানকে যথেষ্ট শিক্ষা মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষ সামগ্রিকভাবে দিয়েছে। কিন্তু এবার আসুন এখানকার, ওখানটায় না পেরে এবার এখানে বাংলাদেশ থেকে কিভাবে জঙ্গি অনুপ্রবেশ এবং স্লিপার সেল, যাদের মূল কাজ হচ্ছে শুধুমাত্র হই হই রই রই করে এইভাবে দেশ দখল নয়, দেশকে বিচলন করা না, তাদের মূল কাজ হচ্ছে দেশের ভিতরে ঢোকো, ওই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতাটাকে একটি রাজ্যের ধীরে 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 কায়েম করে নাও। তার জন্য ভোটার কার্ড বানানো, আধার কার্ড বানানো, প্যান কার্ড বানানো, জাল টাকা ছড়ানো, অস্ত্র, প্রচুর পরিমাণে অস্ত্র ছড়িয়ে দেওয়া, গ্রামে গ্রামে এক একটা আলাদা আলাদা মুঘল সাম্রাজ্যের প্রধান তৈরি করে ফেলো, তাকে প্রচুর টাকা দিয়ে দাও, প্রচুর ফান্ডিং দিয়ে দাও সেখানে, দিয়ে যাতে সেই 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 মুঘল সাম্রাজ্যের প্রধানরা বা ওই জামাতি রেপ্লিকারা সেই সেই গরিব গ্রামবাসীদের মানে সামগ্রিকভাবে যাকে বলে গ্রাস করে রেখে দেওয়া, সেটা তারা করতে পারে। কিসের জোরে? এক তো অর্থ, দুই অস্ত্র, এই দুটো যদি থেকে যায় আর কি। সেই জায়গাটা থেকে পরিস্থিতিটা কিন্তু অনেক কঠিন ছিল। এবারে ইলেকশনে এত সহজে ভুলে গেলে হবে? 4 মে তো খুব বেশি দূর যায়নি। সেখানে গিয়ে যদি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়াল, তৎকালীন, সবই তৎকালীন বলছি, এবং চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার,
এই তিনজন ব্যক্তিকে ভুলে গেলে কি চলবে? তাদের সুদক্ষ পরিচালন ক্ষমতা, নিরাপত্তার ব্যবস্থা করা, নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা করা, যেটা কাশ্মীরকে স্মরণ করিয়ে দিয়েছিল ওই যে ভৌগোলিক অবস্থানের মতো। এই ভৌগোলিক অবস্থানটা এতটাই কঠিন ছিল, সেটা কি খেয়াল করুন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন অংশগুলো এবং উত্তর 24 পরগনার সুন্দরবন সংলগ্ন অংশগুলো, একদম ভিতরে ঢুকে যান। কুমিরমারি থেকে শুরু করে যোগেশগঞ্জ, হিঙ্গলগঞ্জ, ওই সন্দেশখালী, আরো এগিয়ে এগিয়ে এসে পুরো বসিরহাট মহকুমাটা জুড়ে এই জায়গা হচ্ছে সেই ছিদ্র, সেই লঞ্চিং প্যাড, যেটা আমি বারবার বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন লেখায়, বিভিন্ন এপিসোডে আপনাদের সামনে তুলে ধরি। তাহলে সেই নিরাপত্তার ব্যবস্থাটা যদি না করা যেত, না হতো, তাহলে কি এই পরিবর্তন সম্ভব ছিল? সুধী দর্শকবৃন্দ, ওই ভোট লুট যদি আটকানো না যেত, যেখানে যেখানে পার্টি অফিসে গাছ কাটা দা, বোম, সাদা ধান, ধূপকাঠি, হকি স্টিক এগুলো মজুত করে রাখা হয়েছিল, সেগুলো ঠিক কিসের জন্য রাখা হয়েছিল? ওর সাথেই এই প্রশ্নটা এসে যাবে। আর ওই যে বলছি ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানটা খেয়াল করুন। সেটা হচ্ছে অধিকাংশত কিন্তু খাঁড়ি, নদী, বন জঙ্গল, এইগুলো, যেখানে এক তো কাঁটা তার ছিলই না, আর দ্বিতীয়ত যদি বা সেখানটা থেকে ওই অনুপ্রবেশকে রোধ করবার চেষ্টা করা হয়, সেটাও যথেষ্ট দুর্গম। ঠিক যেমন কাশ্মীরে ছিল পাহাড়, এখানে তেমন নদী, সমুদ্রের অংশ খানিকটা, সমুদ্র তীরবর্তী অংশ, আর জঙ্গল, একের পর এক খাঁড়ি নদী, খাল নদী, যেখান থেকে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে ভারতবর্ষে খুব সহজেই যাতায়াত করা যায়। এতটা কথা যখন আপনাদেরকে বললাম, সেটা এই উদ্দেশ্যে বললাম যে আজকে এই গোটা অনুপ্রবেশের অংশে ধাক্কা লেগেছে কোথায়? এক তো বাড়ি যাও, ফেরত যাও, সেটা একটা ধাক্কা লেগেছে। ডিটেনশন ক্যাম্পে লোক ভর্তি হচ্ছে, আর এই গোটা কাঁটাতারের ব্যবস্থা, পুরো সীমান্ত জুড়ে কাঁটাতারের ব্যবস্থা, যেটা অন্যান্য অংশে চলছে, সেটা সেই নিরাপত্তা ছিদ্রপথ বসিরহাট মহকুমা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন সংলগ্ন অংশ, উত্তর 24 পরগনার এইগুলিতে, যেখানে দুর্গম দুর্গম নদীপথ, জঙ্গল ইত্যাদি আছে, সেই জায়গাগুলিতে দ্রুত বেগে চলছে। এই সমস্যা থেকে উত্তরণই হচ্ছে আমার মতে আগামী এই পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান কাজগুলোর একটা, যেটা পরিষ্কার না হলে সরকারের সমস্ত উন্নয়ন কর্মসূচিগুলোই এরা ওইভাবে ওই স্বৈরাচারী সরকারের যেটুকু পোকামাকড় এখনো টিকে আছে, তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হবে, যার একটা অংশ আমরা বারুইপুরে খুব সদ্য দেখতে পেলাম। এবং বিভিন্ন জায়গাতে এরা বিভিন্ন রকম ভাবে এই সরকারকে উত্ত্যক্ত করবার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে, কিন্তু সেই দিন আর খুব বেশি দূরে নয়। লোকসভার বর্ষাকালীন অধিবেশন কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেটা আমরা গত এপিসোডে আপনাদেরকে বলেছি। সেই যে অধিবেশন, তার সাথে আমাদের রাজ্যের যে বিধানসভার অধিবেশন হতে চলেছে আগামীতে, সেখানে ইউসিসি যেমন লাগু করবার বিল আসতে চলেছে বলে আমাদের কাছে খবর, তেমনি লোকসভায় এক দেশ এক নির্বাচন, এছাড়া এই বিদেশি মুদ্রা, যে বিদেশি অনুদান, সেই অনুদান সংক্রান্ত যে আপনার অ্যামেন্ডমেন্ট বিল, যেটা গতবারে পাশ করতে দেয়নি, সংবিধান সংশোধনের বিশেষ বিশেষ কিছু অংশ, নারী সুরক্ষা বিল, এই সমস্ত কিছু কিন্তু ওই দেশ বিরোধী শক্তিগুলোর মূলে আঘাত হানবে। বিদেশি অনুদানের রেগুলেশন অনেক কঠিন হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে, তেমনি
বাকিগুলো কিন্তু লাগু হতে চলেছে। যেমন ডিলিমিটেশন, লোকসভা কেন্দ্রের ডিলিমিটেশন, সেই বিল পাশ হতে দেয়নি। এক দেশ এক নির্বাচন সংবিধান সংশোধন, সেটা পাশ হতে দেয়নি। এবার তো সেগুলো হবে। আর এগুলো হওয়ার অর্থই হচ্ছে এই দেশ বিরোধী শক্তি কমজোর হবে, শুধু না, পালানোর পথ পাবে না এবার। আর সেই লক্ষ্যেই এই পশ্চিমবঙ্গের রাজনীতি, শুধু না, সারা ভারতবর্ষের রাজনীতি এই মুহূর্তে এগিয়ে চলেছে। আর আমরা যারা রাষ্ট্রবাদকে সমর্থন করি, দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দিই, তারা অবশ্যই সেই দিকেই তাকিয়ে থাকবো। আর এটা খুলে গেলে হবে কি, শুধু দর্শকবৃন্দ, শেষ কথা, যে নরেন্দ্র মোদী, যে অমিত শাহ নেতৃত্বে বলা যায় গোটা ভারতবর্ষের বিজেপি এই রাজ্যের পালাবদলটাতে অংশগ্রহণ করেছে, তাদের উপর ভরসা হারালে কি চলবে? তার সুফল এই সরকার, এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ্য নেতৃত্বে চলছে। শুধু না, অপরাধী কঠোর শাস্তির ব্যবস্থা করছে, জমাও হচ্ছে, খরচাও হচ্ছে। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা নোটিফিকেশন অবশ্যই অন রাখুন। নোটিফিকেশনে কিছু সমস্যা হতে পারে, আপনারা অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, নমস্কার।